এমন একটা যুদ্ধ, যে যুদ্ধটা বলে ওয়ার অফ চয়েস, আমেরিকা এটাকে চুজ করেই এই যুদ্ধটা বাঁধিয়েছে। তারা সবাই জানে যে তারা যদি আক্রমণে শিকার হয় এবং মৃত্যু হয় তাদের, তাহলে তাদের স্থানটা দখল করে নিবে এমন একটা স্ট্রাকচার সব জায়গায় আছে। সুতরাং এই স্ট্রাকচারের ভেতরেই আমি মনে করি যে ইরানের শক্তিটা, নরেন্দ্র মোদী এই 2 দিন আগেই কিন্তু ইসরায়েল ঘুরে গেছে, সুতরাং ইরান কিন্তু ভারতের প্রতি খুব একটা যে খুশি তা না, এবং আমাদের মুসলিম বিশ্বেও কিন্তু এর একটা প্রতিক্রিয়া আছে। আমেরিকায় ইসরায়েলি লবি এত শক্তিশালী যে আমেরিকার কোনো প্রেসিডেন্টের পক্ষে ইসরায়েল বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। ইরান কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে সেগুলো কিন্তু অত্যাধুনিক নয়, সেগুলো হচ্ছে 5 থেকে 6 বা 7 বছরের পুরনো। রাশিয়া, চীন কোনোভাবেই কিন্তু ডাইরেক্টলি ইনভলভড হবে না বলেই আমি মনে করি। এই কারণে যে তাহলে সেটা তৃতীয় মহাযুদ্ধের আকার ধারণ করবে। চর্চা ডিকোডে স্বাগত। ডিকোডে আজকের অতিথি অধ্যাপক বদরুল আলম খান। আমরা তার সঙ্গে কথা বলবো ইরানের উপর যে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা হলো এই বিষয়টি নিয়ে। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার শ্রোতা এবং দর্শকদের অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আমরা সরাসরি প্রশ্নের ইয়েতে চলে যাই যে আমরা দেখলাম যে ইরানের সঙ্গে আমেরিকার একটা কূটনৈতিক আলোচনা চলমান ছিল। সেই কূটনৈতিক আলোচনা চলমান থাকার পরেই, এবং দুপক্ষ কেউ বলেনি যে আলোচনায় কিছু হচ্ছে না, ভেস্তে যাচ্ছে, মানে আলোচনাটা একেবারে নিষ্ফল আলোচনা, এটা কেউ না বলেও নি। কিন্তু এরই মাঝখানে আমরা দেখলাম যে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপর আক্রমণ করে বসলো। কেন? আপনি কিভাবে দেখছেন জিনিসটাকে? এটা একটা মানে আন্তর্জাতিক সম্পর্কে যতটুকু আমি পড়াশোনা করেছি এইরকম ঘটনা খুবই কমই হয়ে থাকে। এমনকি আপনার যদি মধ্য যুগের কথাও বলি বা প্রাচীন যুগেও কথা বলি, এই যে দূত আদান প্রদান, আলাপ আলোচনা, কূটনৈতিক আলোচনা করার মাধ্যমে যে একটা বিষয় সমাধান করা, এই জিনিসগুলো হতো এবং সেখানে যে রাষ্ট্রদূত তাকে কখনোই এইভাবে মানে প্রতারণা বা ছলনা করে একটা কিছু আদায় করে নেওয়ার কোনো প্রক্রিয়া ছিল না। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই এই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছে। আগের কোনো প্রেসিডেন্টের সময়ে এরকম কিছু দেখা যায়নি। সুতরাং এটা একটা অদ্ভুত একটা পরিস্থিতির ভেতরে আমরা আছি, এবং এটা তো একবার হলো না। এর আগে গত বছরের জুনের 15 তারিখের আগে এরকমই একটা আলোচনা হচ্ছিল কাতারে, এবং তারপরে হঠাৎ করে এবং সোমবারে তার 2 দিন পরে আরেকটা মিটিং হওয়ার কথা, কিন্তু ওই মিটিং এর আগেই ইসরায়েল ইরানের তেহরানে আক্রমণ করে এবং সেখানে পারমাণবিক যারা বৈজ্ঞানিক অনেককে মেরে ফেলে। তারপরে অনেক জেনারেলদেরকে, সামরিক বাহিনীর জেনারেলদেরকে হত্যা করে বোমা মেরে। এইভাবে একটা পরিস্থিতি সৃষ্টি করে তারপরে শুরু করে তারা আক্রমণ। তারা ভেবেছিল যে একটা রেজিম চেঞ্জ করা এবং সেইভাবেই ইরানকে অপদস্থ করা এবং পর্যদস্ত করা। তো সেটা তারপরে আবার আমরা দেখলাম আমেরিকা বোমা হামলা করলো, পারমাণবিক যে অবকাঠামো ছিল ইরানের সেখানে আক্রমণ করলো এবং সেইভাবে ওই সময়টা শেষ হয়ে গেল, যুদ্ধটা বা ওই উত্তপ্ত অবস্থাটা শেষ হয়ে গেল। কিন্তু তারপরে এই প্রায় 8 মাস কি 9 মাস পরে আবার শুরু হয়েছে আলোচনা। প্রথমে শুরু হলো ওমানে, তারপরে সেখান থেকে চলে গেল আলোচনা, চলে গেল সুইজারল্যান্ডের জেনেভাতে, এবং সেখানে কয়েক দফা আলোচনা হলো। তারপরে আলোচনা হওয়ার মানে আলোচনার অগ্রগতি হচ্ছে, এটা আমরা শুনতে পাচ্ছি সংবাদপত্রে, এবং দুই পক্ষই বলছে, এবং যে মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী সেও বলছে যে আলোচনা চলছে, ভালোই হচ্ছে, অগ্রগতি হচ্ছে। তারপরে
অবশেষে সিদ্ধান্ত হলো যে আমেরিকা যে সমস্ত দাবিগুলো দিয়েছে সেগুলোকে টেকনিক্যাল দিক থেকে দেখা, তার মানে একটা টেকনিক্যাল পর্যায়ে আর একটা বৈঠক হবে, এইরকম একটা অবস্থা। এই সোমবারে বৈঠক হবে, এরকম অবস্থায় আলোচনাটা শেষ হলো। তারপরে ওমানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গেলেন, সেখানে ফক্স নিউজে বললেন যে অগ্রগতি যথেষ্ট হয়েছে, শুধুমাত্র এখন টেকনিক্যাল দিকগুলো নিয়ে আলোচনা করা দরকার। এরই ভেতরে আমরা আমাদের এখানকার সময় শনিবার ভোরে ইসরায়েল আক্রমণ করলো প্রথমে, তারপরে সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলো যে আমেরিকাও এই যুদ্ধে যুক্ত হয়েছে এবং তারাও ইসরায়েলের সাথে মিলে তারা যুদ্ধ করবে। এবং এর পরপরই তেহরান আক্রমণ করা হলো, তেহরান রাজধানী আক্রমণ করা হলো, বেশ কয়েকটা অন্যান্য শহর আক্রমণ করা হলো, ইস্পাহান থেকে শুরু করে মাজারে শরীফ, কোম যে পবিত্র ধর্মীয় শহর যেটা কোম, সেটাও আক্রমণ করা হলো। এবং পারমাণবিক যে জায়গায় চুল্লির ব্যবস্থা ছিল এবং যেটা পরীক্ষা নিরীক্ষা করছিল ইরান, সেই জায়গাগুলো বিশেষ করে তিনটে জায়গা, সেখানেও আক্রমণ করা হলো। এইভাবে যুদ্ধটা শুরু হলো। কিন্তু এই যুদ্ধের সাথে আগের ওই জুনের যুদ্ধের একটা পার্থক্য হচ্ছে, এই যুদ্ধে কিন্তু ইরান সতর্ক ছিল, জানতো যে একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এবং যখন জেনেভাতে যখন আলোচনাটা ভেঙে গেল তখনই তারা বুঝতে পেরেছিল যে একটা যুদ্ধ আসন্ন। কিন্তু মজার ব্যাপার হলো যে এই যুদ্ধের সিদ্ধান্তটা কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্ট তারা জানাচ্ছে যে এই যুদ্ধের সিদ্ধান্তটা আমেরিকা এবং ইসরায়েল অলরেডি নিয়ে ফেলেছিল। সেটা হচ্ছে গত বছরের 29শে ডিসেম্বর, যখন বেঞ্জামিন নেতানিয়াহু যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে এবং তার প্রাসাদে সে 3 দিন কাটায়, এবং সেখানে ওই নতুন বছর এবং বড়দিনের ওই সময়টা সে কাটায় ওখানে, এবং সেখানেই সিদ্ধান্তটা হয় যে 29 তারিখ সিদ্ধান্তটা হয় যে আক্রমণটা হবে ইরানের বিরুদ্ধে 20শে ফেব্রুয়ারি। এখন এই ব্যাপারটা, এই যে 20শে ফেব্রুয়ারি যে আক্রমণটা হবে, এই আক্রমণটা সম্পর্কে, দিনটা সম্পর্কে রাশিয়ার যে ইন্টেলিজেন্স সার্ভিস, সেই ইন্টেলিজেন্স সার্ভিস এটা জেনে ফেলে, যেভাবে হোক না কেন তারা জেনে ফেলে, এবং তারা ইরানকে জানিয়ে দেয় যে 20 তারিখে আক্রমণটা হচ্ছে। আবার আমেরিকার কাউন্টার ইন্টেলিজেন্স তারা এটাও জানতে পারে যে রাশিয়া জেনে গেছে যে 20 তারিখে হবে, তখন ওখান থেকে ডেটটা চেঞ্জ করে নিয়ে আসা হয় 28 তারিখে, 28শে ফেব্রুয়ারি, এবং ঠিক সেই 28শে ফেব্রুয়ারি দিনই আক্রমণ হলো। সুতরাং এটা একটা প্রতারণা, আমেরিকার দিক থেকে এটা একটা বড় একটা প্রতারণা, যে তারা বলে এসছে যে হ্যাঁ আলোচনার মাধ্যমে হবে, এবং শেষ পর্যন্ত একটা ডেট হলো আলোচনার, তারপরে সেটা কমপ্লিটলি ভুলে যেয়ে এবং একটা ধোঁকা দেওয়ার মাধ্যমে ইরানকে ঘায়েল করা এবং তার উপরে আক্রমণ করা, এটা অভাবনীয়। এটা কখনো দেখা যায় না। কিন্তু তার থেকে বড় জিনিস হলো যে আমেরিকার কনস্টিটিউশনে কিন্তু আছে যে একজন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট সে যুদ্ধ ঘোষণা করতে পারবে কেবলমাত্র সিনেটের পারমিশন, কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে। কংগ্রেস যদি অনুমোদন করে তাহলেই সে যুদ্ধে যেতে পারবে, তা না হলে না। ডোনাল্ড ট্রাম্প এগুলো করেনি। ভেনেজুয়েলায় যখন সে শুরু করে যুদ্ধ এবং অবরোধ, তখনও সে এই সমস্ত পারমিশন নেওয়ার ব্যাপারে চিন্তা করেনি। আবার এখানেও একই জিনিস হলো। আর একটা জিনিস হচ্ছে আমেরিকার জনসাধারণ কিন্তু এই যুদ্ধ চায় না, এবং সেখানে দেখা গেছে যে লেটেস্ট যে জনজরিপ, সেই জনজরিপে দেখা যাচ্ছে যে 75% আমেরিকান তারা চায় না এই যুদ্ধ ইরানের বিরুদ্ধে। অথচ একটা গণতান্ত্রিক দেশ, যেখানে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়া মানেই হচ্ছে জনগণের যে মতামতটা তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া,
তো এই সমস্ত কিছু তারা পরোয়া করে না, কোনো কিছু করে না, না করে তারা আমেরিকা বিশেষ করে ইসরায়েলের সাথে এমনভাবে তাদের একটা সম্পর্ক, এবং আমরা এটা জানি কি কারণে। আগেই বলেছিলাম যে আমেরিকায় ইসরায়েলি লবি এত শক্তিশালী যে আমেরিকার কোনো প্রেসিডেন্টের পক্ষে ইসরায়েল বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। এমনকি এরকমও হয় যে যে যদি 200 বা 250 সিনেটর যে অঙ্কেই থাকুক না কেন, প্রত্যেকটা সিনেটরকে যদি জিজ্ঞেস করা হয় আপনার জন্য আমেরিকা প্রথম না ইসরায়েল প্রথম, তারা একজনও উত্তর দিবে না, না ইসরায়েলের পক্ষে না আমেরিকার পক্ষে। কারণ তারা যদি বলে যে আমি আমেরিকার পক্ষে, তাহলে ইসরায়েলি লবি তাকে সমস্ত নির্বাচনের সমস্ত কিছু সাহায্য বন্ধ করে দিবে। আর সে যদি বলে আমি ইসরায়েলের পক্ষে, তাহলে সেটাও তার জন্য, বিশেষ করে রিপাবলিকান পার্টির এই যে মেগা মুভমেন্ট, সেখানেও তার সমস্যা হতে পারে। সুতরাং এইরকম একটা পরিস্থিতি, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক একটা পরিস্থিতি আমেরিকায় বিরাজ করে, বিশেষ করে ক্ষমতাসীন ক্লাসের, আমরা এখন যাকে বলি যে এপস্টিন ক্লাস, সেই এপস্টিন ক্লাসের এইরকমই একটা বিশ্বাস যে ইসরায়েলকে কিছু বলা যাবে না, ইসরায়েল যা বলবে আমাদের প্রেসিডেন্ট এবং কংগ্রেস এবং সেনেট এবং সিনেটররা সবকিছু এটাকে মেনে নেবে এবং সেইভাবে করবে, এবং সেই কারণে এই যুদ্ধটা শুরু হলো। এখন এই যুদ্ধ শুরুর একটা জিনিস আমি একটা পয়েন্ট বলে আমি শেষ করি, যে আমেরিকা এতে ক্ষতি হচ্ছে, যে আমেরিকা, এটা কিন্তু অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে আজকে যে আমেরিকার কোনো স্বার্থ এখানে নেই। ইরান কিন্তু আমেরিকাকে আক্রমণ করতে চায়নি কখনো, তারা বলেনি যে আমরা আমেরিকাকে আক্রমণ করব। সুতরাং এটা বিশুদ্ধভাবে এমন একটা যুদ্ধ, যে যুদ্ধটা বলে ওয়ার অফ চয়েস, আমেরিকা এটাকে চুজ করেই এই যুদ্ধটা বাঁধিয়েছে। ইরানের পক্ষ থেকে কোনো কিছু এমন কিছু বলা হয়নি বা এমন কোনো সংকেত দেওয়া হয় না যে তারা আমেরিকা আক্রমণ করবে বা ইভেন এমনকি ইসরায়েলও আক্রমণ করবে, এসব কিছুই বলেনি। তারপরেও এই আক্রমণটা হলো। এর ফলে আমেরিকার যেটা হবে, যে এই যুদ্ধের যে ব্যয়টা, এবং সেই ব্যয় সম্পর্কে আমি পরে একটু আসবো, এই ব্যয়ের একটা ব্যাপার আছে। আর একটা হচ্ছে যে আমেরিকার যে অস্ত্র ভান্ডার, সেই অস্ত্র ভান্ডারটাও কিন্তু ধীরে ধীরে কমে আসছে। সুতরাং আমেরিকার যে নিরাপত্তা বা সিকিউরিটি যেটা, সেটাও কিন্তু আমেরিকা স্যাক্রিফাইস করছে, বিসর্জন দিচ্ছে ওই ইসরায়েলের জন্য, একটা ক্ষুদ্র একটা দেশ যেখানে মাত্র 9 বা 10 মিলিয়ন মানুষ, 90 লক্ষ বা 1 কোটি মানুষ, সেই রকম একটা দেশকে সাহায্য, মানে দেশের পেছনে তার সমস্ত শক্তি, তাদের আমেরিকার সবকিছু সেখানে নিয়োজিত করে তাকে রক্ষা করা এবং তাকে সাহায্য করার জন্য আমেরিকা প্রস্তুত, এবং সেটাই আমরা দেখলাম আমেরিকা এই যুদ্ধে যোগ দিয়ে। ইরানের এই যুদ্ধে আমরা যদি প্রথমেই দেখি যে ইরান শেষ পর্যন্ত কিন্তু আজ সকালে বা কালকে গভীর রাতে স্বীকার করে নিয়েছে যে এই হামলায় তাদের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তো এইটা আসলে যুদ্ধে কি প্রভাব পড়বে? আর একটা যে বিষয়, যে ইরান তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে রক্ষা করতে পারল না, তাহলে কি ইরান কি তার যে শক্তির কথা বলা হচ্ছিল, তার যে সক্ষমতার কথা বলা হচ্ছিল, তাহলে এগুলো কি একটা কাগুজে বাঘে পরিণত হইল? এত সহজে একজন মানে সর্বোচ্চ ধর্মীয় নেতা যখন মৃত্যু ঘটে বা তাকে যখন টার্গেট করে হত্যা করা হয়, তখন তো মানে তাদের গোয়েন্দার সক্ষমতা বা সব ধরনের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছে, যে ওই জুন মাসে যখন ইসরায়েল যখন আক্রমণ করে অনেক জেনারেল, সেনাপতি বা জেনারেল এবং আর্মি অফিসারদেরকে মেরে ফেললো এবং পারমাণবিক বিজ্ঞানীদের মেরে ফেললো, ঠিক এইরকম একই ধরনের একটা পরিস্থিতি এখানে সৃষ্টি হলো। কেন হোমেনিকে তারা বাংকারের ভেতরে রাখলো না বা অন্য জায়গায় নিরাপদ একটা স্থানে রাখতে পারলো না? শোনা যাচ্ছে যে হোমেনি নাকি অনেকের সাথে তার বাসভবনে মিটিং করছিল, এবং সেই মিটিংয়ের সময় এই আক্রমণটা হয় এবং সেখানে তিনি মারা যান। তার নিকট আত্মীয়, তার ছেলে, মেয়ে, তারপরে মেয়ের স্বামী ইত্যাদি ইত্যাদি যারা ওখানে ছিল তারাও মারা গেছে।
এখন আরো কতজন মারা গেছে সেটা ইসরায়েল বলছে যে আরো 30 থেকে 40 জন ওখানে ছিল, তারা সবাই মারা গেছে। এবং ইরানের যে সামরিক বাহিনী, সেই সামরিক বাহিনীর অনেকেই সেখানে ছিল, তারাও মারা গেছে, এইরকম একটা কথা শোনা যাচ্ছে। তো এটা আমারও প্রশ্ন যে আসলেই দ্বিতীয়বার কেন সতর্ক হলো না, এবং সতর্ক না হয়ে এরকম একটা এক্সপোজারে যে তাদের ধর্মীয় নেতাকে সেখানে সেইভাবে প্রোটেকশন না দিয়ে সেখানে মিটিং করার কি প্রয়োজন ছিল, এবং সেই কারণে তার জীবন গেল, ইত্যাদি 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 ব্যাপার। কিন্তু অন্যদিক থেকে আমি যদি দেখি, আলী খমেনেই বয়স হয়েছিল 86 বছর, এবং তিনি বারবার কিন্তু বলেছেন যে আমার যে বয়স সেখানে আমার বাঁচার দীর্ঘায়ু আমি যথেষ্ট পেয়েছি, আমার বাঁচার যে আরো প্রয়োজন সেটা না, কিন্তু আমি ইরানের জনগণের জন্য আমি যদি কিছু করে যেতে পারি সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। এইরকম ঘোষণাও কিন্তু সবশেষ যে ঘোষণা তিনি দিয়েছিলেন এইরকমই একটা স্টেটমেন্ট তার ছিল। কিন্তু জিনিসটা হলো যে এখানে হোমেনির মৃত্যুর বা নিহত হওয়ার প্রভাবটা কি পড়বে ইরানের রাজনীতিতে বা আঞ্চলিক রাজনীতিতে, সেখানে কিন্তু দুটো জিনিস দেখার ব্যাপার আছে। একটা জিনিস হচ্ছে যে ইরানে কিন্তু একটা সুগঠিত একটা শাসনতান্ত্রিক প্রক্রিয়া আছে, সেটা যেমন সরকার পরিচালনার ক্ষেত্রে তেমনি ধর্মীয় যে তাদের যে স্ট্রাকচার আছে, কাঠামো আছে, ধর্মীয় নেতা, তারপরে তার নিচের নেতা ইত্যাদি ইত্যাদি মিলিয়ে যে কাঠামোটা তারা তৈরি করেছে, বিশেষ করে শিয়া ধর্মের অনুসারীদের যে কাঠামো এবং তাদের যে ধর্মীয় নেতা, সেই কাঠামোর ভেতরে কিন্তু একটা সাকসেশন বা উত্তরাধিকারী হওয়ার একটা একটা যথেষ্ট একটা সুগঠিত একটা প্ল্যান আছে। সুতরাং হোমেনেই মারা গেলেন, কিন্তু সেটা দিয়ে যে একটা বড় একটা ইম্প্যাক্ট হবে, একটা প্রভাব ফেলবে, সেটা কিন্তু আমি মনে করি না। কারণ অনেক আগে থেকেই তারা বলছে যে আমি যদি মারা যাই তাহলে আমার উত্তরাধিকারী হবে এই। এখন এইটা একটা আছে। এমনকি পেজেশকিয়ান যিনি প্রেসিডেন্ট তিনিও কিন্তু, এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আভরাচি তিনিও কিন্তু, এবং সব নেতৃস্থানীয় যারা আছে তারা সবাই জানে যে তারা যদি আক্রমণে শিকার হয় এবং মৃত্যু হয় তাহলে তাদের স্থানটা দখল করে নিবে এমন একটা স্ট্রাকচার সব জায়গায় আছে। সুতরাং এই স্ট্রাকচারের ভেতরেই আমি মনে করি যে ইরানের শক্তিটা যতটুকু না দুর্বলতা, তার থেকে শক্তিটা বড়। আমাদের এই পশ্চিমা বিশ্বে আপনি লক্ষ্য করে দেখবেন যে সব সময় বলা হচ্ছে যে ইরান একটা অটোক্র্যাটিক, একটা ব্রুটাল একটা দেশ, একটা মানে সাংঘাতিক দুর্ধর্ষ সমস্ত, এবং অত্যন্ত পুরানো আমলের সমস্ত আয়াতুল্লাহ এবং মোল্লারা সেটা দেশটাকে শাসন করছে। আসলে কিন্তু সেটা না। তাদের একটা নির্বাচনের একটা স্ট্রাকচার আছে, গণতন্ত্রের একটা নিজস্ব একটা ধরন আছে। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এরা নির্বাচিত হয়ে আসে সরকার, একটা মোটামুটি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই ধর্মীয় নেতারাও কিন্তু নির্বাচিত হয়। সেখানে যদিও প্রধান ধর্মীয় নেতার একটা ভূমিকা থাকে, বেশি ভূমিকা থাকে, কিন্তু তারপরেও একটা আলোচনা হয়, সেইভাবে হয়। সুতরাং আমি ওই স্ট্রাকচারটা যেহেতু এখনো আছে, সেহেতু আমি মনে করি যে ওখানে এমন কিছু প্রভাব ওই দিক থেকে হবে না। কিন্তু যে প্রভাবটা তৈরি হচ্ছে না, হ্যাঁ, কিন্তু যে প্রভাবটা আমি মনে করি সবচেয়ে বড় এবং দেখার বিষয়, সেটা হচ্ছে যে আয়াতুল্লাহ হোমেনেই কিন্তু সবসময় বলে এসছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এটা আমাদের ধর্মীয় বাধা। সেখানে আমাদের ধর্মীয় বাধা আছে, একটা নিষেধ আছে, একটা ট্যাবু আছে, এবং সেই ট্যাবু আমরা অতিক্রম করে বা লঙ্ঘন করে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব না। এর কারণটা ছিল এই যে ইরানের ভেতরে মানে রাজনৈতিক শক্তির দিক থেকে দুটো ধারা আছে। একটা ধারা হচ্ছে লিবারেল, যারা মনে করে পশ্চিমা ধাঁচের চিন্তা ভাবনা নিয়ে আমাদের ইরানের এগিয়ে যাওয়া উচিত। আর একটা হচ্ছে যে ধর্মীয় ভাবে, ধর্মের একটা স্ট্রাকচারের ভেতর দিয়ে ইরানকে ডেভেলপ হতে হবে, ইরান যেন এগিয়ে যায়।
এই দুই ধারার একটা সমন্বয়কারী ছিলেন এই আয়াতুল্লাহ খোমেনি। তাকে ব্যালেন্স করে চলতে হয়েছে। অভ্যন্তরীণ যে শক্তির যে বিন্যাস বা কাঠামোটা, সেটাকে ধরে নিয়েই কিন্তু খোমেনি তার ধর্মীয় দায়িত্ব পালন করতেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন। কিন্তু এই যে একটা মাঝপথ, একটা মধ্যম পথ নেওয়া, এবং সেই মধ্যম পথের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আমি পারমাণবিক অস্ত্র তৈরি করব না। খোমেনির অ্যাবসেন্সে, তার অনুপস্থিতিতে এখন যিনি আসবেন, আমার কেন জানি মনে হয় তিনি অনেক বেশি কঠোর হবেন, এবং এই কঠোরতার কারণেই তিনি যদি ধর্মীয় একটা আদেশ জারি করে বলেন যে আমাদের বাঁচার জন্য, আমাদের প্রোটেকশনের জন্য, ইরানের প্রোটেকশনের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে পারমাণবিক অস্ত্র নির্মাণ করা, তাহলে যেটা হচ্ছে দেখেন, তাহলে আমেরিকা যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, এই যে ওয়াদাটা আমেরিকা চায় ইরানের থেকে, সেটা এই আক্রমণের মধ্যে দিয়ে সেটা কিন্তু ভণ্ডুল হয়ে গেল। সুতরাং আমেরিকার যে এইম, যেটা যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করা ইরানের জন্য, পারমাণবিক যে বিশুদ্ধিকরণ, যে ইউরেনিয়াম এনরিচমেন্ট যেটা, সেটা বন্ধ করা, সেগুলো সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, এবং আমেরিকার এই যে লক্ষ্য ছিল যেটা অ্যাচিভ করা সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। সুতরাং খোমেনির মৃত্যুর যে প্রভাবটা, সেই প্রভাবটা কিন্তু অন্যদিক থেকে একটা বুমেরাঙের মতো হয়ে কিন্তু আমেরিকার জন্য চলে আসতে পারে। এবং ইরান, আমার মনে হয় যে যদি তারা এই আক্রমণটাকে আরো এক সপ্তাহ বা 1.5 সপ্তাহ যদি প্রতিহত করতে পারে, এবং আরো একটা ব্যাপার, আমি এটা বলে এই প্রশ্নের উত্তরটা শেষ করি, সেটা হচ্ছে যে আমেরিকা কিন্তু বাদ বাকি যে সমস্ত নেতা আছে তাদের কিন্তু ছেড়ে দিচ্ছে না, তাদেরকেও চেস করছে, তাদেরকেও তাড়া করছে, এবং তাদেরকে কিভাবে হত্যা করা যায় বা অ্যারেস্ট করা যায় বা যেটাই করা যাক না কেন, সেটার একটা চেষ্টা তারা রাখবে, অন্তত পক্ষে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ। এটা সবকিছু নির্ভর করে ইরানের নেতৃত্ব কিভাবে এই অত্যন্ত জটিল একটা সময় এবং অত্যন্ত ইরানের জন্য একটা দুর্যোগময় এই সময়টা তারা কাটিয়ে উঠে আবার নিজের মতো করে দাঁড়াতে পারে। এবং তার আলামত কিন্তু আমরা দেখছি যে হ্যাঁ, তারা ওই প্রথম ধাক্কাটা সহ্য করে এবং কাটিয়ে উঠে তারা কিন্তু এখন আক্রমণ সঠিকভাবে পরিচালনা করছে। এবং তারা কিন্তু আক্রমণ, ইসরায়েলের এবং আমেরিকার আক্রমণের 40 মিনিটের ভেতরেই কিন্তু তারা প্রত্যুত্তর দিয়েছে, এবং তারা তাদের পাল্টা আক্রমণ করেছে, এবং সেটার সম্পর্কে আমি মনে করি হয়তো পরে আপনার একটা প্রশ্ন থাকতে পারে, তখন আমি আলোচনা করব। হ্যাঁ, তো যুদ্ধের তো আজ মাত্র সবে দ্বিতীয় দিন আজ, তো যুদ্ধের এই গতি প্রকৃতি এটা কোন দিকে যাচ্ছে? আমি যদি একটু করি যে আমেরিকার কাছে এটা কি স্বল্পমেয়াদী হামলা নাকি দীর্ঘমেয়াদী হামলা? কারণ একটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের থেকে বলা হচ্ছে যে তারা কোনো ধরনের স্থল অভিযান চালাবেন না। আবার কথাও বলা হচ্ছে, কেউ কেউ বলছেন, যেটা এখনও পর্যন্ত অফিসিয়ালি কেউ বলেনি, যে তারা চান যে ঈদের আগেই, এখন রমজান চলছে, রমজানের মধ্যে হামলাটা চালানো হলো যাতে তারা ঈদের আগেই ইরানের জনগণকে একটি নতুন শাসক উপহার দিতে চান, তাদের মতো করে, যারা যিনি হবেন পশ্চিমা বান্ধব এবং মানে ইরানের জনগণের বান্ধব বলে বলা হচ্ছে। তো আসলে মানে যুদ্ধের প্রকৃতিটা বা এর গতিপথ আসলে কোন দিকে যাচ্ছে? একটা হচ্ছে যে যদি ইরানের নেতৃত্ব যদি টিকে থাকে, বর্তমান নেতৃত্ব, তাহলে ডোনাল্ড ট্রাম্পের এই যে আশাবাদ বা তার যে উদ্দেশ্যটা, সেটা কখনোই বাস্তবায়িত হবে না। ইরানে এখনো পর্যন্ত কোনো মানে সুসংবদ্ধ সংগঠিত কোনো অপোজিশন নেই বা বিরোধী পক্ষ নেই। সে যে যতই বলুক না কেন, যেভাবেই প্রচার করা হোক না কেন ইউরোপে বা অন্যান্য জায়গায়, কিন্তু সেখানে কোনো সংগঠিত কোনো প্রতিরোধ নেই। সুতরাং যে কাজটা ইরানকে করতে হবে সেটা হচ্ছে তার এই বর্তমান নেতৃত্ব বা যেটাকে রেজিম বলে অনেকে অনেক সময়, সেই রেজিমটাকে টিকিয়ে রাখা। তো এইটা যদি সম্ভব হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের ওই
আশা এবং তার যে কামনা সেটা কখনোই হবে না। ডোনাল্ড ট্রাম্প তার লেটেস্ট বক্তব্যে এবং এক্স অ্যাকাউন্টে যে টুইট করেছে সেখানে সে এক্স অ্যাকাউন্টে যে একটা মেসেজ পাঠিয়েছে সেখানে সে বলছে যে ইরানের জনগণ তোমরা আপাতত তোমরা ঘরে থাকো, বেরিয়ে এসো না, কারণ বোমা পড়ছে প্রতিনিয়ত। তোমরা যখন শেষ হবে এই বোমা বর্ষণ তখন তোমরা রাস্তায় নামবে এবং তখন তোমাদের একটা এটা হচ্ছে একটা জেনারেশনের একটা সুযোগ আসবে এই বর্তমান সরকারকে সরিয়ে তোমরা নতুন একটা সরকার গঠন করবে। আমার মনে হয় যে এই আশাবাদ কখনোই বাস্তবায়িত হবে না যদি না ইরান তার এই নেতৃত্বকে টিকিয়ে রাখতে পারে এবং এই নেতৃত্ব যেন টিকে থাকে এবং এই নেতৃত্ব যেন নির্দেশ দিতে পারে যে যুদ্ধের সবকিছু যেন তারা নিয়ন্ত্রণ করতে পারে। তো দ্বিতীয় হচ্ছে যে যুদ্ধের প্রবণতাটা বা যুদ্ধ কোন দিকে যাচ্ছে। প্রথম আক্রমণটা যেটা করে ইসরায়েল এবং আমেরিকা, তাতে ইরানের 7 থেকে 8টা শহর আক্রমণ করে তারা, এবং আমি ওই কোন শহর সেগুলো আমি যাচ্ছি না ডিটেলে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে হ্যাঁ, হোমেনির বাড়িটা একেবারে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেখানে 40টা বোমা ফেলেছিল তারা, 40টা বোমা বা 40টা মিসাইল যেটাই হোক না কেন, এবং সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আরো অন্যান্য শহরে ক্ষতি হয়েছে, সে ক্ষতির পরিমাণ ব্যাপক হতে পারে, ক্ষতির পরিমাণ সামান্য হতে পারে, কিন্তু আমি ধরেই নিলাম যে হ্যাঁ, খুব ক্ষতিটা ব্যাপক। কিন্তু এর ভেতরে আপনি লক্ষ্য করে দেখবেন যে একটা স্কুলে, একটা প্রাইমারি স্কুলে, যেটা ছাত্রীদের স্কুল, মেয়েদের স্কুল, সেই মেয়েদের স্কুলে একটা আক্রমণ চালিয়ে ইসরায়েল বিশেষ করে সেখানে প্রায় 100 জন ছাত্রছাত্রী, মানে ছাত্র না, ছাত্রীদেরকে মেরে ফেলেছে এবং তারা ওই যে ধ্বংসস্তূপ থেকে তাদেরকে মানে এখন তোলার প্রক্রিয়া আমার মনে হয় শেষ হয়েছে এবং সেখানে বর্তমান পর্যন্ত হিসাবটা হচ্ছে প্রায় 100 জনের, 100 অত্যন্ত নিরীহ এবং বয়স কম এই রকমের ছাত্রীদের একটা গোষ্ঠী, তারা মারা গেছে। সুতরাং এই সমস্ত ঘটনা ঘটছে, আক্রমণ একটার পর একটা হচ্ছে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে এর প্রত্যুত্তরে ইরান কি করলো। তো ইরান যেটা করলো সেটা হচ্ছে অত্যন্ত ইন্টারেস্টিং এই জন্যে যে কেউ হয়তো আশা করেনি যে ইরান আমেরিকার যে সমস্ত ইন্টারেস্ট আছে এই মধ্যপ্রাচ্যে এবং গালফ এরিয়াতে সেখানে আক্রমণ করবে, প্রথমেই আক্রমণ করবে, এরকম কিন্তু কেউ এটা কল্পনা করতে পারে নাই। তো এই কল্পনা করতে পারে নাই, কিন্তু দেখা গেল যে না, ইরান সেখানে কিন্তু আক্রমণটা করলো প্যারালালি। একই সময়ে ইসরায়েলের 3টে শহরে আক্রমণ করলো, পশ্চিম জেরুজালেম, তারপরে তেল আবিব এবং হাইফা। এই 3টা শহরে আক্রমণ করলো, আক্রমণ এখনো চলছে। আর অন্য দিক থেকে তারা টার্গেট করলো আমেরিকার বেসগুলো, যেমন সৌদি আরবের যে বেস, প্রিন্স সুলতান বেস যেটা, সেখানে তারা আক্রমণ করেছে। তারপরে কাতারের আল উবেইদ বেস আক্রমণ করেছে, আমেরিকার ঘাঁটি আক্রমণ করেছে। এবং আল উদেইদের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে সেখানে একটা আমেরিকার একটা অত্যাধুনিক একটা রেডার সিস্টেম ছিল এবং সেই রেডার সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। এই রেডার সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে এটা অত্যন্ত দূরের সমস্ত যাই আসুক না কেন আকাশ সীমার ভেতরে, সেগুলো তারা ডিটেক্ট করতে পারতো এবং সেভাবে ব্যবস্থা নিতে পারতো। এবং এই রেডারের মূল্য হচ্ছে $1 বিলিয়ন, $1 বিলিয়ন। সুতরাং এটা ধ্বংস করে কিন্তু এখন বর্তমানে ওই অঞ্চলে গালফ এরিয়াতে আমেরিকার প্রোটেকশনটা কিন্তু অনেক কমে গেছে। তারপরে আরো একটা মেজর যেটা, সেটা হচ্ছে যে কুয়েতের বাহরাইনের যে আমেরিকার যে 5th ফ্লিট, 5ম ফ্লিট নৌবহরের, সেই নৌবহরের ঘাঁটিতে আক্রমণ করে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। একটা টল বিল্ডিং, একটা বড় উঁচু বিল্ডিং, আমার মনে হয় যে 25 কি 30 তলা মতো, সেখানে আমেরিকার সোলজাররা থাকতো এবং আমেরিকার সোলজারদের তাদের পরিবার পরিজন সেখানে থাকতো এবং সেই বিল্ডিংটা আক্রমণ করেছে এবং সেই বিল্ডিং এর যথেষ্ট ক্ষতি হয়েছে।
সুতরাং সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, আমেরিকান অফিসারদের জীবনও গেছে এবং সেটার হিসাবটা আমরা জানি না। ইতিমধ্যে আমেরিকা কিন্তু এই ক্ষয়ক্ষতির যেটা হবে তার কোনো হিসাব তারা দেবে না। তারা একটা তার এর উপরে তারা একটা নিষেধাজ্ঞা জারি করেছে যে খবরের উপরে। আর অন্যদিকে ইসরায়েলও কিন্তু একটা নিষেধাজ্ঞা জারি করেছে যে মিলিটারি সামরিক বাহিনী সংক্রান্ত কোনো খবর প্রচার করা হবে না যতক্ষণ পর্যন্ত না ইসরায়েলের সরকারের অনুমতি না নেওয়া হচ্ছে। সুতরাং এইরকম একটা ব্ল্যাক আউটের মতো ভেতর দিয়ে যাচ্ছে, যার ফলে আমরা এক্স্যাক্টলি বলতে পারি না কি হচ্ছে না হচ্ছে। কুয়েতে আল সালাম বলে আরেকটা ঘাঁটি আছে আমেরিকার, সেই কুয়েতের ওই ঘাঁটিতেও আক্রমণ হয়েছে। তারপরে সবচেয়ে বড় যেটা আমি দেখি এবং খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি দেখি সেটা হচ্ছে সংযুক্ত আরব এমিরাতে। সেখানে আল জাফিন যে ঘাঁটিটা আছে সেখানে আক্রমণ করেছে, কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠানও আক্রমণ, আমেরিকার ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো আমেরিকার ইকোনমিক ইন্টারেস্ট যেটাকে আমরা বলি, সেই প্রতিষ্ঠানগুলো তার আক্রমণ করেছে। এবং ইরান কিন্তু আগে ঘোষণাই দিয়েছিল যে এই কুশনারের যে সমস্ত সম্পত্তি ওখানে আছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টর এবং তার যে ক্রিপ্টোকারেন্সির যে ব্যবসা, সেই সংক্রান্ত যত ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো আছে সেগুলো আক্রমণ করবে। এবং তারই কিছু কিছু আক্রমণ হয়েছে। দুবাই এয়ারপোর্ট এখন প্রায় বন্ধ, সেখানে আক্রমণ করে একটা সেকশন, একটা টার্মিনালে আঘাত করেছে। সেখানে আছে বাহরাইনের একটা টার্মিনালে আঘাত করেছে। তারপরে ইরাকের একটা বেজেও, যে বেজ আছে আল আসাদ বেজ আমেরিকার, সেখানেও একটা আক্রমণ করেছে। তারপরে জর্ডানের একটা বেজে তারা আক্রমণ করেছে, যদিও ক্ষতির পরিমাণ আমরা নিরূপণ করা আমাদের পক্ষে কঠিন। তবে মনে হচ্ছে যে জর্ডানের আক্রমণটাতে যত মিসাইল ইরান ছেড়েছিল সেই মিসাইলগুলো আঘাত করতে পারেনি লক্ষ্যবস্তুকে। সুতরাং এইরকম একটা পরিস্থিতি হচ্ছে। অন্যদিকে ইসরায়েলে যে হামলা হয়েছে, এবং আপনারা ভিডিও ফুটেজ হয়তো দেখছেন বা বাংলাদেশে অনেকেই দেখছেন, সেখানে আমি দেখলাম সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, বিশেষ করে তেল আবিব শহরে এবং হাইফা বন্দর শহরে। সুতরাং এবং ইসরায়েল কিন্তু ঘোষণা করেছে যে তেল আবিব শহরের বাসিন্দাদেরকে যেন তারা ঘরের ভেতরে থাকে যতক্ষণ পর্যন্ত তাদেরকে না আদেশ দেওয়া হচ্ছে বা নির্দেশ দেওয়া হচ্ছে তারা বেরিয়ে আসার, ততক্ষণ পর্যন্ত তারা ভেতরে থাকবে। সুতরাং এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে। যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এটা একটা আঞ্চলিক পর্যায়ে যুদ্ধ পর্যায়ে গেছে। সৌদি আরব ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু আমি জানি না কতটুকু এই যুদ্ধ ঘোষণার কি বলতে তারা কি বোঝে। তারা কি প্লেন দিয়ে আক্রমণ করবে ইরানকে, অথবা একই ব্যাপার কুয়েত বা এই সমস্ত গালফ অঞ্চল যেগুলো হচ্ছে আমেরিকার একেবারে ঘনিষ্ঠভাবে তা আমেরিকার সাথে যুক্ত, তারা বিভিন্নভাবে অর্থনৈতিক তারপরে সামরিক দিক থেকে তারা কি ভূমিকা নেবে সেটা জানা এখনো যায় না। কিন্তু এই হচ্ছে পরিস্থিতি, যুদ্ধের পরিস্থিতি। দ্বিতীয় দিন, আমরা এখনো পর্যন্ত কিছুই ক্লিয়ার না। আমার মনে হয় যে আরো 5-6 দিন গেলে সেটা ক্লিয়ার হতে পারে। একজন রোমান সাম্রাজ্যের একজন জেনারেল বলেছিল যে তোমার দিনটা কেমন গেল সেটা তুমি বুঝতে পারবে যতক্ষণ পর্যন্ত না রাত হচ্ছে। তো রাত হলে তারপরে তুমি বুঝবে যে তোমার সারা দিনটা কেমন গেল। তো ঠিক সেইভাবেই আরো 5 দিন না গেলে আমরা বুঝতে পারবো না এই যুদ্ধের মোড়টা কোন দিকে যাচ্ছে বা যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে ইরান কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে সেগুলো কিন্তু অত্যাধুনিক নয়। সেগুলো হচ্ছে 5 থেকে 6 বা 7 বছরের পুরনো। এবং তাদের গত জুন মাসে তাদের যে একটা ট্যাকটিক্স ছিল, কৌশল ছিল, যে ক্ষেপণাস্ত্রের সাথে মিসাইলের সাথে এই ড্রোন, এই দুটোর কম্বিনেশন ব্যবহার করে ইসরায়েলকে কনফিউজ করে দেওয়া। এবং ইসরায়েল সেই কারণে কিন্তু অনেক একটা ড্রোনকে নামানোর জন্য, ভূপাতিত করার জন্য সে 2 কি বা 3টা ক্ষেপণাস্ত্র ইউজ করেছে, যার ফলে তার ক্ষেপণাস্ত্রের অভাব হয়ে গিয়েছিল
বিশেষ করে প্যাট্রিয়ট মিসাইলের ক্ষেপণাস্ত্রের জন্য, যেটা যার কারণেই সে বাধ্য হয়েছিল আমেরিকাকে, ট্রাম্পকে রিকোয়েস্ট করতে, অনুরোধ করতে যে যুদ্ধটা যেন বন্ধ হয়, এবং সেইভাবে হয়েছিল। সুতরাং এবারও যদি তারই পুনরাবৃত্তি হয় তাহলে আমি অবাক হব না, এবং সেটা যদি হয় তাহলে আমেরিকা এবং ইসরায়েল কিন্তু আর একটা বড় সমস্যার ভেতরে পড়বে। তো এই যুদ্ধের যে আরেকটা দিক, যে ইতিমধ্যে আমরা হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, আমরা জানি যে হরমুজ প্রণালী দিয়ে প্রায় 20% বিশ্বের জ্বালানি সরবরাহের রুট হচ্ছে হরমুজ প্রণালী। পাশাপাশি আপনার হুতিদের হুমকির মুখে পড়েছে রেড সি বা লোহিত সাগর বলে পরিচিত যে সেটা, ফলে বাণিজ্যিকভাবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঞ্চল পুরোপুরি কিন্তু তাদের সমুদ্র পথ আটকে গেছে, এবং এর প্রভাব আসলে ভবিষ্যতে বা খুব নিকট ভবিষ্যতে কি পড়তে পারে? হরমুজ প্রণালীটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন একটা চোক পয়েন্ট, যে চোক পয়েন্ট দিয়ে আপনি যেটা বললেন যে 20-25% তেল রপ্তানি হয়, এবং রপ্তানিটা হয় বিশেষ করে কিন্তু ইউরোপে। সুতরাং আমরা ধরেই নিতে পারি যে ইউরোপ কিন্তু সবচেয়ে বড় মানে ক্ষতির শিকার হতে পারে। ইরানও কিন্তু ক্ষতির শিকার হবে, কারণ এই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু সে তার তেল অন্যান্য জায়গায় কিন্তু রপ্তানি করে। ইন্স্যুরেন্স কোম্পানি এখন ইরানের যে সামরিক বাহিনী, তারা যে সমস্ত জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে পাস করার জন্য আসছিল, তাদেরকে ইরানের সামরিক বাহিনী বলে দিয়েছে যে তোমরা যদি যাও তাহলে তোমাদের রিস্ক আছে, আমরা এটা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি। ইরান কিন্তু এখনো পর্যন্ত তারা হরমুজ প্রণালীতে কোনো প্রতিরক্ষা ব্যূহ তৈরি করেছে কিনা আমরা জানি না, কিন্তু এই সংকেত পাওয়ার পরই কিন্তু যত জাহাজ ছিল তারা ওখানে দাঁড়িয়ে গেছে, থেমে গেছে, তারা ক্রস করছে না হরমুজ প্রণালী। সুতরাং যেটা অবরোধ বলছে আমরা যেটা বুঝি, সেই অবরোধ কিন্তু অবরোধের একটা পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে, এবং সেই অবরোধটা সেইভাবেই আছে। এতে চীনেরও কিন্তু ক্ষতি হতে পারে, যেমন চীনে যে তেলটা যায় সেটা কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে যায়। ভারত ইম্প্যাক্টেড হবে, ক্ষতিগ্রস্ত হবে। আর ভারতের নরেন্দ্র মোদী এই 2 দিন আগেই কিন্তু ইসরায়েল ঘুরে গেছে, সুতরাং ইরান কিন্তু ভারতের প্রতি খুব একটা যে খুশি তা না, এবং আমাদের মুসলিম বিশ্বেও কিন্তু এর একটা প্রতিক্রিয়া আছে যে নরেন্দ্র মোদী এইভাবে ইসরায়েলে যে এত ঘনিষ্ঠভাবে ইসরায়েলের সাথে যুক্ত হওয়া, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, সেটা কিন্তু ইরানও কিন্তু সেটা খেয়ালে নেবে, এবং ইরান যে তেল রপ্তানি করে সেই রপ্তানির ইম্প্যাক্টটা কি পড়বে সেটা জানা নেই। কিন্তু চীনের ক্ষেত্রে যে প্রভাবটা, চীন কিন্তু অনেক আগে থেকেই রাশিয়ার থেকে তেল কিনে তারা একটা স্টক তৈরি করেছে। সেই স্টকটা কিন্তু অনেক বড়, এবং সেই জন্য যদি যুদ্ধটা, সবকিছু নির্ভর করে যুদ্ধ কতদিন চলবে, হরমুজ প্রণালী কতদিন বন্ধ থাকবে, অবরোধ থাকবে। তো আমি এটা বলতে পারবো না যে চীনের কতদিন সে টিকে থাকতে পারবে, কিন্তু একটা লম্বা সময়ের জন্য আছে এটা ধরে নিব। মিডল ইস্টের অন্য বা গালফ স্টেটের অন্য যে সমস্ত দেশ, কুয়েত, কাতার, সৌদি আরব এবং অন্যান্য যে সমস্ত ক্ষুদ্র দেশগুলো আছে রাজতন্ত্র, তাদেরও কিন্তু স্টক আছে ভালো। সুতরাং একেবারে যে ইমিডিয়েটলি কোনো একটা বড় আকারের একটা প্রভাব পড়বে বা একটা লন্ডভন্ড হয়ে যাবে সবকিছু, সেটা না, কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে যেটা বললাম, সে হচ্ছে ইউরোপ। কারণ ইউরোপের নিজস্ব কোনো তেল সেইভাবে নেই, এবং সে সম্পূর্ণভাবে নির্ভর করে এই হরমুজ প্রণালী দিয়ে যত তেল রপ্তানি করা হয় তার উপরে। সুতরাং এই প্রভাবটা আছে। আর একটা আছে যে ইন্স্যুরেন্স কোম্পানি, এই অবরোধের কারণে ইন্স্যুরেন্স কোম্পানি, বিশেষ করে লন্ডনের যে লয়েড ব্যাংকের সাথে যুক্ত যে ইন্স্যুরেন্স কোম্পানি বা গ্রুপ, তারা কিন্তু ইঙ্গিত দিয়েছে যে তারা এই রিস্ক নিবে না, আর যদি রিস্ক নিতে হয় তাহলে প্রিমিয়ামটা অনেক বেড়ে যাবে, প্রায় 3 গুণ কি 4 গুণ হবে। সুতরাং তারাও এটা ঝুঁকিটা নিচ্ছে না। আর একটা জিনিস হচ্ছে যে এই একদিনের ভেতরে অবরোধের খবর
ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু তেলের দাম 60 থেকে 55 থেকে এটা বেড়ে এখন 71-এ পৌঁছে গেছে। সুতরাং তেলের দাম বাড়তে থাকবে এবং সেই বৃদ্ধিটা কে কতটুকু হজম করে নিতে পারবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার না, কিন্তু এটার একটা ইম্প্যাক্ট অবশ্যই হবে এবং সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা যে শেষ প্রশ্নে আসি, তাহলে এখানে আপনার ইরান যুদ্ধের সঙ্গে সঙ্গে কিন্তু একটা বিষয় উঠে আসছে, সেটি আপনার চীন এবং রাশিয়ার ভূমিকা। তো গত একদিনে কি ধরনের প্রতিক্রিয়া চীন রাশিয়ার পক্ষ থেকে কি ধরনের প্রতিক্রিয়া আপনি দেখেছেন, যাতে মনে হয় যে তারা ইরানের এই উপরে হামলা তীব্র বিরোধিতা করছে বা তাকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করার মতো কোনো জায়গায় আছে, এমনকি কূটনৈতিক পর্যায়ে হলেও? আচ্ছা, কূটনৈতিকটা ধরি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাচির কথা হয়েছে। কি কথা হয়েছে সেটা তারা কোনো প্রেস কনফারেন্স করে তারা জানায়নি, কিন্তু একটা লাইন অফ কন্ট্যাক্ট যেটাকে আমরা বলি সেটা কিন্তু স্থাপন করা হয়েছে, চালু হয়েছে এবং সেটা চলছে। এইটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে এখন আমরা যখন কথা বলছি তখনই কিন্তু সিকিউরিটি কাউন্সিলে রাশিয়া, চীন এবং ইরানের এই তিন দেশের অনুরোধে সিকিউরিটি কাউন্সিল একটা আলোচনা করছে এই মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি নিয়ে, এবং সেখানে রাশিয়া থেকে শুরু করে চীন এবং ইরান তারা অত্যন্ত কঠোর ভাষায় এই আক্রমণকে সমালোচনা করেছে, নিন্দা জানিয়েছে এবং সেখানে আলোচনা হচ্ছে। কিন্তু লক্ষণীয় যে পশ্চিমা বিশ্বের যে সমস্ত দেশ, বিশেষ করে ইউরোপের যে সমস্ত দেশ, তারা দোষ চাপাচ্ছে ইরানের উপরে। এটা খুব সিগনিফিক্যান্ট। কিন্তু তারা বলছে যে ইরান, বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি বলছেন যে এই গালফ স্টেটগুলোতে আক্রমণ করা ইরানের উচিত হয় নাই। ইরানের এইরকম মানে মনে হতে পারে যে দোষটা হচ্ছে ইরানেরই, ইরানই যেন আক্রমণ করেছে আমেরিকা এবং ইসরায়েলকে, এইরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করছে। পশ্চিমা বিশ্বে বসে, আমি বিশেষ করে এই সিডনিতে বসে আমি লক্ষ্য করে দেখছি যে পশ্চিমা প্রচার যন্ত্র কতটুকু পক্ষপাতিত্বপূর্ণ হতে পারে তার একটা নিদর্শন এখানে দেখা যায়। প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল এখানে তারা বলছে যে হোমেনি মারা গেছে, এখন কে আসবে, এবং সেটা নিয়ে উৎফুল্ল তারা। দ্বিতীয় হচ্ছে যে লস অ্যাঞ্জেলেসে বা অন্যান্য ইউরোপীয় দেশে যে সমস্ত ইরানবাসী তারা দেশ ত্যাগ করে সেখানে যে আশ্রয় নিয়েছিল 1979 সালের দিকে, তারা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিক্ষোভ হচ্ছে, সেগুলো অত্যন্ত ফলাও করে দেখানো হচ্ছে। হোমেনি মারা গেছে সেটা নিয়ে তারা এমন একটা সংবাদ প্রচার করছে যে মনে হচ্ছে যে ইরান শেষ হয়ে গেছে এবং এখন নতুন কোন সরকার আসবে, অল্টারনেটিভ সরকার কি, ইত্যাদি ইত্যাদি, এইরকম একটা পরিস্থিতি। অর্থাৎ পশ্চিমা বিশ্বের যে ভণ্ডামি এবং তাদের যে প্রচার যন্ত্রের যে মিথ্যাচারিতা, সেটা যে কি প্রকটভাবে চলছে এখন, সেটা মানে কল্পনা করা যায় না। তো জিনিসটা হলো যে এটা হচ্ছে রাশিয়া করছে, চীনও এর সাথে যুক্ত। রাশিয়া এবং চীনের সামরিক দিক থেকে যা করার তারা কিন্তু করেই ফেলেছে সব। এখন নতুন করে তারা যদি অস্ত্রশস্ত্র পাঠাতে চায় তাহলে সেটা কিভাবে সম্ভব, জাহাজের মাধ্যমে বা উড়োজাহাজের মাধ্যমে বা কোন জাহাজের মাধ্যমে বা রেলপথে নাকি, সেটা বলা খুবই কঠিন। কিন্তু তারা, আমার যে ধারণা যে ইরানকে সাপোর্ট করার জন্য যে সমস্ত টেকনোলজিক্যাল যে সাপোর্ট বা স্যাটেলাইট যে সমস্ত সাপোর্ট, সেগুলো কিন্তু তারা দিয়েই যাচ্ছে। এবং ইরানের যে এখন রেডার সিস্টেম যেটা আছে সেটা কিন্তু যথেষ্ট শক্তিশালী। তারপরে আরো অন্যান্য যে সমস্ত ইলেকট্রনিক যে সমস্ত সহায়তা দান করেছে সেগুলো যথেষ্ট শক্তিশালী। রাশিয়া, চীন কোনোভাবেই কিন্তু ডাইরেক্টলি ইনভলভড হবে না বলেই আমি মনে করি। এই কারণে যে তাহলে সেটা তৃতীয় মহাযুদ্ধের আকার ধারণ করবে, সেটা তারা করবে না। কিন্তু তারা অন্য যেভাবে হোক না কেন, এবং যেভাবে বলতে বুঝি কূটনৈতিক চাপ সৃষ্টি করে, তারপরে আরো নেগোসিয়েশন করে কোনোভাবে এই সমস্যাটার সমাধান বা যুদ্ধ বন্ধ বা বিরতি,
সেটাও আমি মানে খুব একটা আশাবাদী সেই সম্পর্কে আমি সেটাও না, কারণ ইরান কিন্তু এটা তার মরিয়া হয়ে যুদ্ধ করার সময় এবং তার অস্তিত্বের যুদ্ধ, এবং সৌদি আরব বা অন্যান্য দেশ এবং ইসরায়েল এবং আমেরিকা যদি ইরানের অর্থনৈতিক যে অবকাঠামো আছে, তেল সম্পদের যে অবকাঠামো আছে, সেটা যদি আক্রমণ করে, তাহলে কিন্তু ইরানও প্রত্যুত্তরে সৌদি আরবের যে সমস্ত তেল নিষ্কাশনের যে সমস্ত প্রতিষ্ঠান আছে এবং ইউএইর যে সমস্ত আছে, এগুলো কিন্তু আক্রমণ করবে। সুতরাং এটা এমনভাবে ফ্লেয়ার আপ হবে, সমস্ত জিনিসটা একটা অগ্নিগর্ভে পরিণত হবে, এবং এই অগ্নিগর্ভে পরিণত হওয়ার দায়ী যে দুটো দেশ, সেটা হচ্ছে, একটা হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে আমেরিকা। এখানে কি তার ব্যক্তি মানে দেশ দায়ী না ব্যক্তিরা দায়ী? নেতানিয়াহু এবং ট্রাম্প তাদের যৌথ প্রযোজনায়, কারণ আমেরিকায় কিন্তু ইতিমধ্যে ডেমোক্র্যাটরা বলছে যে তারা এই যুদ্ধের বিরোধিতা করছেন বা তারা এর বিরুদ্ধেই মত দিয়েছেন। হ্যাঁ, দেশ কি নাকি ব্যক্তি, সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমেরিকার ক্ষেত্রে আমি যেটা দেখি এবং ইসরায়েলের ক্ষেত্রেও দেখি, এখানে দেশ, ব্যক্তি এবং এটা সবই সমান। আপনি যে 200 জন সিনেটর বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যাই থাকুক না কেন, যারাই প্রতিনিধিত্ব করুক না কেন, তারা কিন্তু সবাই এক বাক্যে কিন্তু রাজি যে হ্যাঁ, ইরানকে শায়েস্তা করতে হবে। আপনি লক্ষ্য করে দেখেন ট্রাম্পের যে ইউনিয়ন অ্যাড্রেস যেটা ছিল, স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেস, সেখানে কিন্তু ডেমোক্র্যাট পার্টিরও ছিল সিনেটররা, রিপাবলিকান পার্টিরও ছিল। মাত্র দুটো সময়ে সবাই কিন্তু উঠে দাঁড়িয়ে তারা ডোনাল্ড ট্রাম্পকে সম্বর্ধনা জানিয়েছে। একটা হচ্ছে যখন আমেরিকার হকি টিম ঢুকে তাদেরকে সম্বর্ধনা জানালো, তখন ডেমোক্রেটরা উঠেছে এবং রিপাবলিকানরা তো উঠবে, এবং সমস্ত ফুল হাউসই উঠে তাদেরকে সম্বর্ধনা জানিয়েছে। আর দ্বিতীয়বার হচ্ছে যখন ইরানের বিরুদ্ধে যখন আক্রমণের কথা বলে এবং ইরানকে শায়েস্তা করার জন্য ডোনাল্ড ট্রাম্প যখন ইরান প্রসঙ্গে যখন কথা বলছিলেন, তখনও কিন্তু ডেমোক্রেটরা উঠে তাকে তালি দেয় এবং তাকে সম্বর্ধনা জানায়। ডেমোক্রেটরা যেটা বলছে সেটা যুদ্ধের বিরুদ্ধে না, তারা বলছে যে যুদ্ধের যে পারমিশনটা নেওয়া, যুদ্ধের জন্য যে পারমিশন নেওয়া কংগ্রেস এর মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে এবং শাসনতান্ত্রিক পদ্ধতিতে, সেই পদ্ধতিতে নেওয়া হয় নাই, সেটাই হচ্ছে তাদের মূল সমস্যা, তাদের মানে প্রতিবাদের মূল কারণ। এটা নয় যে কেন তুমি আমেরিকা কেন তুমি গেলে এই যুদ্ধে জড়াতে ইসরায়েলের সাথে, এটা কেউ বলছে না। একমাত্র একজনই বলছে, তিনি হচ্ছেন, আমি তার নামটা এক্ষুনি আমি খেয়াল করে দেখি তার পাওয়া যায় কিনা, সেটা হচ্ছে মেগা মুভমেন্টের সাথে যুক্ত মার্জরি টেইলর গ্রিন। তিনি একজন সেনেটর এবং একমাত্র তিনিই দাবি করেছেন যে এই যুদ্ধ আমেরিকার যুদ্ধ না, এই যুদ্ধ হচ্ছে ইসরায়েলের যুদ্ধ, এবং আমেরিকার কখনোই এই যুদ্ধে মানে যুক্ত হওয়ার কোনো প্রশ্ন ছিল না বা উচিত হয়নি। এটা হচ্ছে আমেরিকার জন্য জাস্ট ওয়ার না, এটা হচ্ছে আমেরিকার একটা অন্যায়ের যুদ্ধ, এবং সেই যুদ্ধে তারা জড়িয়ে পড়েছে, এবং আমেরিকার ভবিষ্যৎ এই একদিক থেকে মানে কোন দিকে যাবে সেটা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। ধন্যবাদ অধ্যাপক খান। দেখা হবে আমাদের পরের পর্বে। সবাই ভালো থাকুন। আপনারা আপনাদের মতামত জানান আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে।